আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লোজ। আমরা গত ক্লাসে ক্লোজের বেসিক যে সকল জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার আমরা সেগুলো নিয়ে কথা বলছি, যে কীভাবে আমরা একটা ক্লোজ আইডেন্টিফিকেশন করব সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম যে ক্লোজ প্রধানত কত প্রকার। আমরা জানি ক্লোজ প্রধানত 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। আজকে আমরা শিখবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের যে সকল টাইপস রয়েছে সে সকল টাইপস নিয়ে আজকে আমরা কথা বলবো। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। একটা ক্লোজের নিচে দাগ দিয়ে দেওয়া হলো অথবা বোল্ড করে দেওয়া হলো, বলা হলো যে এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি নাউন ক্লোজ। সে সকল উত্তর মিলবে আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ। তো আমরা কথা বলবো সর্বপ্রথম নাউন ক্লোজ নিয়ে। নাউন ক্লোজ একটি বাক্যে কোথায় কোথায় বসে সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে একটি বাক্যে নাউনের অবস্থান যেখানে যেখানে, সেই অবস্থানেই নাউন ক্লোজ বসবে। আমি আবার বলছি, একটা বাক্যে নাউন যেখানে যেখানে বসবে নাউন ক্লোজও সেই একই অবস্থানে বসবে। নাউন ক্লোজের অবস্থান একটি বাক্যে 4 জায়গায়। প্রথমত, একটি বাক্যে নাউন ক্লোজ বসবে সাবজেক্ট হিসাবে। দ্বিতীয়ত, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসবে। তারপরে লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্বের পরে নাউন ক্লোজ বসবে। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোর্ডের মাধ্যমে উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে আমরা কিভাবে নাউন ক্লোজ আমরা আইডেন্টিফিকেশন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যেটা বলছি সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, হোয়াট ইউ সেড ইজ নোন টু অল। কি বলছি? বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসবে। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসবে, যেহেতু এটা ভার্বের পূর্বে, ইজ ভার্বের পূর্বে যেহেতু ক্লোজটা বসেছে, অতএব এটা হচ্ছে নাউন ক্লোজ। এটার নিচে যদি আন্ডারলাইন দিয়ে জিজ্ঞাসা করা হয়, এটার নিচে যদি দাগ দিয়ে জিজ্ঞাসা করা হয় বা বোল্ড করে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা কি বলবো যে এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ নাকি হচ্ছে নাউন ক্লোজ? আমরা নিঃসন্দেহে বলবো এটা হচ্ছে নাউন ক্লোজ। কেন? এটা হচ্ছে ভার্বের পূর্বে বসেছে। আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি বললাম that he has much money is known to all. দ্যাট থেকে যদি মানি পর্যন্ত আন্ডারলাইন দিয়ে বলা হয় যে এটা কোন ক্লোজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি নাউন ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে নাউন ক্লোজ, এনসি। কেন বলবো? কারণ এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে তো সেই বসতে পারে যে নাউনের যোগ্যতা অর্জন করতে পারে, সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তা অতএব এটা যেহেতু বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, অতএব ভার্বের পূর্বে বসেছে, দ্যাট হি হ্যাজ মাচ মানি, অতএব এটা হচ্ছে নাউন ক্লোজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। হোয়াট ইউ সেড ইজ নোন টু অল, এটাও হচ্ছে নাউন ক্লোজ। আর দ্যাট হি হ্যাজ মাচ মানি, এটাও হচ্ছে নাউন ক্লোজ। আশা করি বাক্যের সাবজেক্ট অবস্থানে যে নাউন ক্লোজ বসে সেটা আমি বুঝাতে পেরেছি। এখন বাক্যের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে যে ক্লোজটা বসবে সেটা হচ্ছে নাউন ক্লোজ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বের পরে একটা অবজেক্ট অবশ্যই বসাতে হবে। যদি অবজেক্ট যদি না বসায় তাহলে সেই বাক্যটা কমপ্লিট হবে না। যেমন আমি বললাম I know where he lives. আমি জানি সে কোথায় বাস করে। এই যে এটা হচ্ছে নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের শর্ত কি? সে হচ্ছে তারপরে অবশ্যই একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। আমি জানি, কি জানি?
হোয়ার হি লিভস। এই যে ভার্ব কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে যে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। এই যে আমি বললাম যে আমি জানি হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, অতএব এটা হচ্ছে কি ক্লজ, নাউন ক্লজ। এটাকে এখানে হোয়ার দেখে আবার এটাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা যাবে না, কারণ এখানে নোটও হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অতএব ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা বসে সেটা হচ্ছে নাউন ক্লজ। আমি এনসি দিলাম, এটা হচ্ছে নাউন ক্লজ। কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের পরে দুইটা অবজেক্ট বসাতে হয়, যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, হি গেভ মি আ পেন। এই যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে হচ্ছে দুইটা অবজেক্ট যদি না নেই তাহলে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয় না। যেমন হচ্ছে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, কলম দিয়েছিল। মানে কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো হচ্ছে দুইটা অবজেক্ট গ্রহণ করে, যেমন এটা গ্রহণ করেছে, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, কলম দিয়েছিল। এই যে এখানে হচ্ছে গিভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটার পরে দুইটা অবজেক্ট আছে। তো ট্রানজিটিভ ভার্বের দুইটা অবজেক্ট থাকতে পারে। ব্যক্তিবাচক অবজেক্টের পরে যে ক্লোজটা আমরা বসাবো সেটা হচ্ছে নাউন ক্লোজ। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, হি আস্কড মি। যেমন এটা যে ট্রানজিটিভ ভার্ব, এটা আমি প্রমাণ করি। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, কাকে জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করলো। এই যে কি জিজ্ঞেস করলো দিচ্ছি আমি, হোয়েদার আই উড হেল্প হিম। আমি যদি তাকে সাহায্য করতাম। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, হোয়েদার আই উড হেল্প হিম, আমি যদি তাকে সাহায্য করতাম। এই যে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, তারপরে যদি একটা ক্লোজ বসে তাহলে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বসাতে হবে। আমি কি বলছি, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ক্লজ বসবে, নাউন ক্লজ বসবে। তাহলে এটা হচ্ছে কি ক্লজ, আমি এনসি দিলাম, এটা হচ্ছে নাউন ক্লজ। কেন, ব্যক্তিবাচক অবজেক্টের পরে যদি আরও কোনো ক্লজ থাকে তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। প্রিপোজিশন হিসাবে প্রিপোজিশনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লজ। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, I am sure of who you are. আমি নিশ্চিত যে তুমি কে। এই যে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লজ। আমি বোধহয় বুঝাতে পেরেছি। প্রেপোজিশনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লজ। আমি এনসি দিলাম, এনসি মানে হচ্ছে নাউন ক্লজ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, I don't understand the meaning of what he said. I do not understand the meaning, আমি অর্থটা বুঝিনি, অফ হোয়াট হি সেড, সে যা বলেছিল। এই যে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে হোয়াট থেকে সেড পর্যন্ত যে ক্লজটা আছে সেটা হচ্ছে নাউন ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। প্রিপোজিশনের পরে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে অবশ্যই কি ক্লজ হবে, নাউন ক্লজ হবে। এই যে এখানে একটা প্রিপোজিশন আছে, এখানে আরেকটা প্রিপোজিশন আছে, দুইটা বাক্যেই প্রিপোজিশনের পরে বসছে, অতএব এগুলো হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা তিনটে অবস্থান নিয়ে আমরা কথা বললাম। একটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, তারপরে আমরা পড়লাম হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। এখন আমরা পড়ব হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যে ক্লজটা থাকবে, লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্বের পরে যে ক্লজটা বসে সেটা হচ্ছে নাউন ক্লোজ, অথবা কমপ্লিমেন্টের পরে কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে নাউন ক্লোজ। আপনারা যে লিঙ্কিং ভার্বের পরে যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লোজ। দ্য ম্যাটার
হ্যাজ গট এ প্লাস। যেটাই দ্য ম্যাটার সেটাই কিন্তু যে দ্যাট হাবিব হ্যাজ গট এ প্লাস। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই ভার্ব, যেমন আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, লিঙ্কিং ভার্বটা মূলত বোঝানোর জন্য আমি এই উদাহরণটি দিলাম। যেমন হচ্ছে এই যে হি এবং স্টুডেন্ট, সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী যে শব্দটা, সেই শব্দগুলো যদি একই ব্যক্তি অথবা বস্তুকে যদি ইঙ্গিত করে তাহলে সেটা হচ্ছে মানে কমপ্লিমেন্ট। যেমন হচ্ছে হি হচ্ছে যেই হি সেই কিন্তু স্টুডেন্ট। অতএব এই দুইটা শব্দের মাঝখানে মানে হচ্ছে কমপ্লিমেন্টের মাঝখানে, কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি আমি বুঝাতে পেরেছি। কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যেই ভার্বটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি কি বলছি যে লিঙ্কিং ভার্বের পরে অথবা বি ভার্বের পরে নাউন ক্লজ বসবে। যেমন হচ্ছে দ্য ম্যাটার ইজ দ্যাট হাবিব হ্যাজ গট এ প্লাস। ওইটাই সেই বিষয় যে হাবিব হচ্ছে এ প্লাস পাইছে। বিষয়টা যেটা সেটা হচ্ছে এ প্লাস পাওয়া। তাহলে এখানে দ্যাট থেকে এ প্লাস পর্যন্ত যদি ক্লোজ করে যা আন্ডারলাইন করে দেওয়া হয়, যদি বোল্ড করে দেওয়া হয় এবং যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোন ক্লোজ, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে নাউন ক্লোজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। আরেকটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ হাউ উই সলভ। এটাই সেটা যেটা হচ্ছে আমরা সমাধান করি। তাহলে যেটাই ইট সেটা হচ্ছে হাউ উই সলভ। হ্যাঁ, আশা করি আমরা বুঝাতে পেরেছি। তার এই যে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে কি ক্লজ? সেটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। অ্যাডজেক্টিভ ক্লজ একটি বাক্যে দুইটা অবস্থানে বসে। একটা হচ্ছে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বসে, অর্থাৎ নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা যদি ওই ক্লজটা নিয়ে যদি কথা হয়, নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর হচ্ছে সাবজেক্টের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যারা বোঝেননি উদাহরণ পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। যেমন আমি একটা উদাহরণ দিলাম, আই নো দ্য বয় হু ইজ ট্যালেন্টেড। আমি ওই বালকটাকে চিনি যে হচ্ছে মেধাবী। তাহলে আমি কি বলছি? নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। এই যে নাউন আছে, বয়টা কি নাউন নয়, এটা হচ্ছে কমন নাউন। নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেটাকে যদি বেসিক থেকে যদি বুঝতে চান তাহলে দেখেন, আমি বললাম হচ্ছে বালকটা মেধাবী। মেধাবীটাকে ও যে হচ্ছে মেধাবীটাকে এই বালকটা না, মেধাবী কি এই বালকটা না, এটা সম্পর্কে এই নাউনটা সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে তাহলে সেটা হচ্ছে পরবর্তী যে ক্লজটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। দ্য বয়, এই বয়টা সম্পর্কে তো তথ্য দিচ্ছে। বয়টা কেমন? বয়টা হচ্ছে মেধাবী। তাহলে এই নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে না, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি এখানে লিখে রাখলাম হচ্ছে এসি, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আবার বলি, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি যে কিনা হচ্ছে মেধাবী। তাহলে এই যে বালক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। এটাই সেই বই যেটা আমি হারিয়েছিলাম। এই যে এই বুকটা কি নাউন নয়? নাউনের পরে যে ক্লজটা থাকবে, দ্যাট থেকে লস্ট পর্যন্ত যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেহেতু এটাই সেই বইটা সম্পর্কে কি তথ্য দিচ্ছে? যেটা আমি হারিয়েছিলাম, অতএব এটা হচ্ছে
অ্যাজেক্টিভ ক্লজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে, অর্থাৎ সাবজেক্টের পরেই যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আমি এখানে লিখলাম দ্য প্লেস where we visited was beautiful. দ্য প্লেস হোয়ার উই, এই যে সাবজেক্টের পরে বসছে, সাবজেক্টের পরে কি বসছে, একটা ক্লজ বসছে হোয়ার থেকে ক্লজ পর্যন্ত, হোয়ার থেকে ভিজিট পর্যন্ত। তাহলে এটা কোন ক্লজ? এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। কেন? এই যে এটা হচ্ছে সাবজেক্ট, বাক্যের ভার্ব হচ্ছে এটা, তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে এটা। মানে এটার যদি একটা গঠন বলা হয়, প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট বসবে, তারপরে ক্লজ, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন। যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। সাবজেক্টের পোস্ট মডিফায়ার হিসেবে এই যে সাবজেক্ট, তারপরে যে ক্লজটা আছে সেটা হচ্ছে কি ক্লজ? অ্যাজেক্টিভ ক্লজ। আমরা যদি বেসিক থেকে বুঝতে চাই তাহলে হচ্ছে এই প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে। দ্য প্লেস হোয়ার উই ভিজিটেড ওয়াজ বিউটিফুল। মানে যেই জায়গাটা আমরা গিয়েছিলাম, ভ্রমণ করেছিলাম, এই জায়গাটা সম্পর্কে তথ্য দিচ্ছে না? যেই জায়গাটা আমরা গিয়েছিলাম ওই জায়গাটায় কী ছিল? সুন্দর ছিল। তাহলে এটা কোন ক্লজ? এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্য টাইম হোয়েন উই গো ইজ নট আননোন টু অল। মানে হচ্ছে যেই সময়টা আমরা যাব এটা কারো অজানা নয়। তাহলে এই যে নাউনের পরে, মানে হচ্ছে সাবজেক্টের পরে যে ক্লজটা বসেছে হোয়েন থেকে গো পর্যন্ত, হোয়েন থেকে গো পর্যন্ত, এটা কি ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেননা এটা হচ্ছে কিসের পরে বসছে? সাবজেক্টের পরে বসেছে। সাবজেক্টের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর বিশেষ করে যখন এই যে টাইমটা, এই দ্য টাইমটাই এটাকে মডিফাই করছে। যেমন দ্য টাইম হোয়েন উই গো, ওই সময়টা যখন আমরা যাই বা যাব, ইজ নট আননোন টু অল, এটা কারো অজানা নয়। যেই সময়টা আমরা যাব সেটা কারো কাছে অজানা নয়। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভের যে দুটো অবস্থান, যে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার ক্ষেত্রে যে দুটো অবস্থান আমরা সেটা দেখিয়ে দিলাম। একটা হচ্ছে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে, অর্থাৎ নাউনের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সাবজেক্টের পরবর্তীতে যে ক্লজটা থাকবে, সাবজেক্টের পোস্ট মডিফায়ার হিসেবে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা শিখব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা বসবে। আমি আবার বলছি, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নাউন ক্লজের সময় শিখেছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট হিসেবে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে নাউন ক্লজ। এখন বলছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের পরে অবজেক্ট বসে না, যেই ভার্বের পরে অবজেক্ট বসে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর সেই ভার্বের পরে যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন আমি লিখলাম ইউ ক্যান স্টে হোয়ার ইউ লাইক। ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, হোয়ার ইউ লাইক, তুমি যেখানে পছন্দ করো। দেখেন তো স্টেটা হচ্ছে কি ভার্ব? স্টেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। স্টে থাকতে পারো, কোথায় থাকতে পারো, কি থাকতে পারো, কাকে থাকতে পারো, এটা দ্বারা কিন্তু প্রশ্নের উত্তর করা যায় না, ভার্বকে প্রশ্ন করা যায় না। কোথায় থাকতে পারো এটা দ্বারা প্রশ্ন করা যায়, এটা দ্বারা প্রশ্নগুলো উত্তর আসে। হ্যাঁ, অতএব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়ার ইউ লাইক, যেখানে তুমি পছন্দ করো সেখানেই তুমি থাকতে পারো। ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো হোয়ার ইউ লাইক, তুমি যেখানে পছন্দ করো। এই যে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে,
অতএব অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে অ্যাডভার্বিয়াল ক্লোজও সেখানে বসতে পারে। তাহলে আমি আশা করি এটা বুঝাতে পেরেছি যে ইউ ক্যান স্টে হোয়ার ইউ লাইক। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেহেতু স্টে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটা বসেছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেমন? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। I will go where he lives. I will go where he lives. আমি সেখানে যাব যেখানে সে বাস করে। দেখেন তো গোটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমি যাব, কোথায় যাব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর আসে না। আমি কি যাব, কাকে যাব আসে না। যদি আমি বলি হচ্ছে কোথায় যাব, সে যেখানে বাস করে, তাহলে এটার উত্তর আসছে কি? আমরা যখন গো ভার্বকে যখন প্রশ্ন করেছি সেক্ষেত্রে উত্তর এসেছে কোথায় যাব। অতএব ইনট্রানজিটিভ ভার্বের পরে যেই ক্লজটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। এখন আমরা শিখব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজেরও অনেকগুলো প্রকার রয়েছে। হ্যাঁ, এখন আমরা যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা ক্লোজ অ্যাডভার্ব ক্লোজ একটা নিচে দাগ দিয়ে দেওয়া হলো তো, এবং বলা হলো এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, নাকি প্লেস বা কন্ডিশন, সেগুলো আমরা শিখব। এখন আমরা শিখব হচ্ছে টাইম, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। টাইমটা কীভাবে বুঝবেন? হয়েন দ্বারা যখন প্রশ্ন করা হবে, ভার্বকে যখন হয়েন দ্বারা প্রশ্ন করা হবে, যে উত্তরটা আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন আমি লিখলাম she reached the station after we had reached the station. Reached the station. যেমন she reached the station, সে পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? স্টেশনে পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? যে আফটার থেকে দ্য স্টেশন পর্যন্ত যদি আন্ডারলাইন করে দেওয়া হয় এবং যদি বলা হয় এটা অ্যাডভার্বিয়াল ক্লোজের কোন টাইপ, তাহলে আমরা কি বলবো যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। কি বলবো? এটা টাইম। কেন বলবো? এই যে আমরা ভার্বকে প্রশ্ন করি, she reached, সে পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? স্টেশনে পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? মানে আমরা পৌঁছার পর, আমরা পৌঁছানোর পর সে কোথায় পৌঁছেছিল? স্টেশনে পৌঁছেছিল। এই যে কখন দ্বারা কি সময় নির্দেশ করে না? তাহলে ভার্বকে কখন দ্বারা যদি প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে পরবর্তীতে উত্তরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আফটারের পরে যে ক্লজগুলো আসবে, আফটার, বিফোর, যে ক্লজগুলো আসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ লিখি। আমি লিখলাম আই উইল গো where he lives. where he lives এর নিচে আন্ডারলাইন করলাম এবং বলা হলো যে এটা কোন ক্লজ। এটা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজের কোন টাইপ? এটা কি হচ্ছে প্লেস, নাকি টাইম, নাকি ম্যানার, নাকি কন্ডিশন? আই উইল গো, আমি যাব। কোথায় যাব? যেখানে সে বাস করে। তাহলে ভার্বকে যখন আমরা কোথায় দ্বারা প্রশ্ন করব এবং উত্তর যদি পাই, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ কি? প্লেস। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। যেমন আমি প্রশ্ন করলাম গো, আই উইল গো, আমি যাব। কোথায় যাব? হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। যেখানে সে বাস করে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে যেটা দ্বারা স্থান বুঝাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস।
আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন আমরা সেটা কীভাবে চিনব? যখন কোনো শর্ত বোঝাবে, যদি শর্ত বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন। যেমন আমি বললাম, ইফ ইউ আর অনেস্ট, যদি তুমি সৎ হও, you will try to get it. তাহলে তুমি এটা পাওয়ার চেষ্টা করতে পারো। ইফ ইউ আর অনেস্ট, যদি তুমি সৎ হও তাহলে ইউ উইল ট্রাই টু গেট ইট, তাহলে তুমি এটা পাওয়ার চেষ্টা করতে পারো। ইফ থেকে অনেস্ট পর্যন্ত যদি দাগ দিয়ে বলা হয় যে এটা কোন ক্লজ, তাহলে আমরা কি বলবো? ইফ দ্বারা কি বোঝায়? শর্ত বোঝায়। যে যদি তুমিও সৎ হও, যেমন আমি বললাম যদি তুমি স্কুলে যাও তাহলে আমি যাব। যদি তুমি স্কুলে যাও তাহলে আমি স্কুলে যাব। যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো। এই যে শর্ত জড়িয়ে দিছে, শর্ত জুড়ে দিছে, যে শর্ত যে সকল মার্কারগুলো দ্বারা শর্ত বোঝাবে সে সকল মার্কারগুলোকে আমরা কি বলবো? সেই সকল মার্কার সহ যখন একটা ক্লজ দেওয়া হবে এবং সেই ক্লজের নিচে দাগ দিয়ে দেওয়া হবে, তখন আমরা বলবো হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন। আমরা আশা করি বুঝাতে পেরেছি, যেহেতু এটা দ্বারা শর্ত বুঝিয়েছে যে যদি তুমি সৎ হও। কোনো বাক্যে যদি, বাংলা বাক্যে যদি অর্থ থাকে তাহলে সেটা হচ্ছে শর্ত বুঝাবে। যদি তুমি সৎ হও তাহলে তুমি সেটা মানে পাওয়ার ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো। তাহলে ইফ থেকে অনেস্ট পর্যন্ত যে ক্লজটা রয়েছে সেটা হচ্ছে কি ক্লজ? অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন। আশা করি যাদের ক্লজ নিয়ে যাদের প্রবলেম রয়েছে, এই ক্লাসটা দেখার পর ইনশাল্লাহ আমি আশা করি তাদের আর ক্লজ নিয়ে যে ভীতি রয়েছে সেই ভীতিটা আর থাকবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।